সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সাবেক আইজিপি বেনজির দুবাইয়ে গ্রেপ্তার। বিমানবন্দরের এআই ক্যামেরায় পরিচয় শনাক্ত, দ্রুত তাকে ফেরত আনা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সব ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক জহির হোসেনকে। কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গায় বিএসএফ এর পুশিনের চেষ্টা, বিজিবির বাধা। নতুন হাই কমিশনারের আগমনে ঢাকা দিল্লি সম্পর্ক নতুন মোড় নেবে মত বিশেষজ্ঞদের। ভারত বাংলাদেশ সম্পর্ক যেরকম অবস্থায় দাঁড়িয়েছে এবং এর ঐতিহাসিক যে প্রেক্ষাপট, এখানে একটা রাজনৈতিক প্রজ্ঞার দরকার আছে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ও স্বপ্নার জেল আপিল গ্রহণ করেছে হাইকোর্ট। দ্রুত পেপার বুক প্রস্তুত করার নির্দেশ। শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রবিবার জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, 12 জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই বিষয়ে অবহিত করা হয়। তিনি বলেন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের জন্য গত বছরের ফেব্রুয়ারিতে পরোয়ানা জারির আদেশ দেয় ঢাকার একটি আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেওয়া হয়। পরে আরব আমিরাতের পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তিনি সেখানেই আটক আছেন। আইন অনুযায়ী গ্রেপ্তারের 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণের চিঠি পাঠাতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আরও জানান, সবকিছু প্রস্তুত আছে, দ্রুতই তাকে দেশে নিয়ে আসা হবে। দুদক কর্তৃক প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ক্যামেরায় পরিচয় শনাক্তের পর পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়। লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বেনজির আহমেদ। পরিকল্পনা ছিল দুবাই ট্রানজিট শেষে গন্তব্যে পৌঁছানোর। নির্ধারিত ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে নামার পর অন্য যাত্রীর মতো ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসেন তিনি। বিমানবন্দরের অত্যাধুনিক এআই ভিত্তিক ফেস রিকগনিশন প্রযুক্তিতে তার মুখমণ্ডল স্ক্যান করা হয়। স্ক্যানের তথ্য আন্তর্জাতিক অপরাধীদের তথ্য ভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হলে বেনজির আহমেদের নামে থাকা ইন্টারপোলের রেড নোটিশ সামনে আসে। এরপর দুবাই পুলিশের ইন্টারপোল সমন্বয় শাখা বিষয়টি যাচাই করে এবং কিছু সময়ের মধ্যে তাকে আটক করে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের সর্বোচ্চ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে বিপুল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বেনজির আহমেদ। অর্থ পাচার, মানবতা বিরোধী অপরাধ, ভয় দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনে নেওয়া, পাসপোর্ট কেলেঙ্কারি, ভুয়া ডিগ্রি, এরকম নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ সামনে এলেই দেশ ছেড়ে পালান সাবেক এই পুলিশ প্রধান। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বেনজির আহমেদ বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করে ধাপে ধাপে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও পরে 2015 সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হন। 2020 সালে পুলিশের সর্বোচ্চ পদ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেন। তবে অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বেনজির আহমেদ। পদে থাকা অবস্থাতেই তার বিরুদ্ধে ওঠে নানা দুর্নীতির অভিযোগ। এক পর্যায়ে যখন তদন্তের উদ্যোগ নেওয়া হয়, তখনই দেশ ছেড়ে সপরিবারে পালান তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বেনজির আহমেদের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলার পর আদালত থেকে আসে গ্রেপ্তারি পরোয়ানা।
বেনজির আহমেদ নিজের নামে এবং তার স্ত্রী জিশান মির্জা ও 2 মেয়ের নামে গড়েছেন সম্পদের পাহাড়। তাদের বিরুদ্ধে 4টি মামলা রয়েছে দুর্নীতি দমন কমিশনে। এসব মামলায় 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে ঢাকার গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক অ্যাকাউন্ট, 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পায় দুদক। দুদকের আবেদনে এসব সম্পদ জব্দ করার আদেশ দেয় আদালত। দুদকের মামলায় গত বছরের 10 ফেব্রুয়ারি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয় ঢাকার আদালত। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। দুদক 11 কোটি 74 লাখ টাকা পাচারের অভিযোগে বেনজির আহমেদ ও তার স্ত্রী ও 2 কন্যা সন্তান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে। গত বছরের ফেব্রুয়ারিতে দুদকের কর্মকর্তারা বলেন 11 কোটি 74 লাখ 50 হাজার টাকা ঋণের পর কোথাও বিনিয়োগের তথ্য পাওয়া যায়নি। এই টাকা তুলে নেওয়ার পরই 2024 সালের 4 মে দেশ ছেড়ে পালান বেনজির আহমেদ। এছাড়া নিজের এলাকা গোপালগঞ্জের বৈরাকটোল গ্রামে প্রায় 600 বিঘা জমির ওপর তিনি গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। পরে আদালত পার্কসহ বিভিন্ন স্থাপনা জব্দের নির্দেশ দেয়। নিজের ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে কয়েকশো বিঘা জমি রয়েছে। এসব জমির প্রায় সবই ভয় দেখিয়ে, হুমকি দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে কেনার অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জে 24 কাঠা জায়গা জুড়ে একটি বাড়ি করেন বেনজির আহমেদ। নিজের মেয়ের মালিকানাধীন বাড়িটির নাম দেওয়া হয় সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড। বেনজির আহমেদের বিরুদ্ধে রয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা এক মামলার আসামি বেনজির। এ সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন তিনি। র্যাবের মহাপরিচালক থাকাকালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র র্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই তালিকায় ছিল বেনজির আহমেদের নামও। এছাড়া ভুয়া পিএইচডি অর্জন, সরকারি চাকরিতে থাকা অবস্থায় তথ্য গোপন করে বেসরকারি চাকরিজীবী হিসেবে পাসপোর্ট গ্রহণ সহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বেনজির আহমেদের বিরুদ্ধে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক আমানতকারী এবং জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব ক্ষমতা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পর্ষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। এদিকে তারল্য সংকট মোকাবেলায় রোববার ইসলামী ব্যাংককে 2500 কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে ব্যাংকটি 10,000 কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে 2,500 কোটি টাকার সহায়তা অনুমোদন করা হয়েছে। কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গার সীমান্তে আজও পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা সফল হয়নি। ভোরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শোলমারী ইউনিয়নের সীমান্ত দিয়ে 2 শিশুসহ 9 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়রা এতে বাধা দেয়। অন্যদিকে ভোর 5টার দিকে চুয়াডাঙ্গার দামনহুদার দর্শনা সীমান্ত দিয়ে 11 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। এদিকে শনিবার রাত 10:30টার দিকে মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরা কারবারি আহত হয়েছে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় বিজিবির সদস্যরা 2 জন সন্দেহভাজনকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে টহল দলের উপর আক্রমণের চেষ্টা করে। বিজিবির সদস্যরা আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুলি চালালে এক চোরা কারবারি আহত হয়। পরে আহত ব্যক্তি সহ অন্য চোরা কারবারি ভারতে পালিয়ে যায়। দীনেশ ত্রিবেদী ঢাকায় ভারতীয় হাই কমিশনারের দায়িত্ব নেওয়ায় 2 দেশের সম্পর্ক নতুন মোড় নেবে। তবে এক্ষেত্রে ভারতকে বাস্তবতার নিরিখে এগিয়ে আসতে হবে, এমনটাই মনে করেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। বাংলাদেশ স্বাধীন হবার পর এবারই প্রথম পেশাদার কোনো কূটনীতিকের বাইরে একজন রাজনীতিবিদকে ঢাকায় হাই কমিশনারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে ভারত। রাজনীতির ময়দান থেকে উঠে আসা দীনেশ ত্রিবেদী এরই মধ্যে দায়িত্বও নিয়েছেন।
একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি। 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সবচেয়ে কাছের পড়শির সঙ্গে সম্পর্ক তিক্ত হতে শুরু করে। রাজনৈতিক পালাবদল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং পানির ন্যায্য হিস্যা, সীমান্ত হত্যার মতো বিষয়গুলো সংকটের মূল কারণ হিসেবেই দেখছেন এই বিশ্লেষক। আন্তঃনদীর পানির হিস্যায় বাংলাদেশ একটা নাজুক অবস্থায় আছে। তিস্তা চুক্তি হয়নি, গঙ্গা চুক্তি নবায়ন হবে কিনা, একটা সীমান্তে মানুষ মারাও যাচ্ছে, আবার পুশিনও হচ্ছে, এবং বাড়তি পুশিনের একটা বিপদ আতঙ্ক তৈরি করে আছে বাংলাদেশের দিকে, এবং বাস ট্রেন যোগাযোগ ইত্যাদিও স্বাভাবিক হয় নাই, মানে নেতিবাচক ঘটনা সব। তো ফলে বাংলাদেশ প্রত্যাশা করে যে ভারত একটা আবার স্বাভাবিক সম্পর্কের দিকে এগোবে। তার মতে পেশাদার কূটনীতিক না হলেও দীনেশ ত্রিবেদীর আগমন দুই বন্ধুপ্রতিম দেশের চলমান শীতল সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে। কূটনীতির চোখ দিয়ে সবসময় আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়ন ঘটানো যায় না। কূটনীতিবিদরা তো একটা যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে সম্পর্কগুলো এগিয়ে নেন বা দায়িত্ব পালন করেন, কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক যেরকম অবস্থায় দাঁড়িয়েছে এবং এর ঐতিহাসিক যে প্রেক্ষাপট, এখানে একটা রাজনৈতিক প্রজ্ঞার দরকার আছে। ফলে আমি বলবো ভারতের দিক থেকে এই পদক্ষেপটা ইতিবাচক। তবে অমীমাংসিত বিষয় নিষ্পত্তিতে ভারতকে রাজনৈতিক প্রজ্ঞা দেখাতে হবে বলেও মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষক। সম্পর্কটা হতে হবে পুরো দেশের সাথে এবং বাংলাদেশের যে কোনো সরকারের সাথে, বাংলাদেশের সকল দলের সাথে, এবং সামগ্রিকভাবে বাংলাদেশের 17 কোটি মানুষের সাথে। ভারতের সরকার বা ভারতের কোনো একটি দল যারা ক্ষমতায় আছে, তারা যদি এখানকার শুধু একটা দলের সাথে সম্পর্কে পুরো বাজি ধরে থাকে, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে নেওয়া তো কঠিন। ফলে এই দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে শেখ হাসিনার ভারতে অবস্থানকে বিবেচনা করতে হবে। বর্তমানে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে এক ধরনের পরিবর্তন ও পুনর্গঠনের একটি সময় চলছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের তিক্ত সম্পর্কের বরফও হয়তো বলতে শুরু করেছে, তবে এখনও দুই দেশের মানুষের সম্পর্ক বাড়াতে ভ্রমণ ভিসা, অবাধ রেল সংযোগ সহ সীমান্ত নিরাপত্তার সংকটগুলো বড় চ্যালেঞ্জ হিসেবেই সামনে আসছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে বাজেট প্রসঙ্গ। প্রতি বছরের মতো এবারও জাতীয় বাজেটে কৃষকদের জন্য রাখা হয়েছে বিশেষ নজর। উৎপাদন খরচ কমিয়ে কৃষকের মুখে হাসি ফোটাতেই এবারের বাজেটে কৃষি খাতে মোট 46,821 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। শুধু সার, বীজ ও কীটনাশকের ভর্তুকি নয়, কৃষিকে আধুনিক ও যান্ত্রিকীকরণের লক্ষ্যে রাখা হয়েছে বড় অঙ্কের শুল্ক ছাড়। দেশের অর্থনীতির বড় একটি অংশ আসে কৃষি থেকে। বরাবরের মতোই এবারও বাজেটে সবচেয়ে বড় স্বস্তির জায়গা সার, বীজ ও কীটনাশকের ভর্তুকি। শুধু ঐতিহ্যগত চাষাবাদই নয়, কৃষিকে আধুনিক ও যান্ত্রিকীকরণের জন্য বাজেটে রাখা হয়েছে বড় অঙ্কের শুল্ক ছাড়। ফলে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার কিংবা পাওয়ার টিলারের মতো আধুনিক যন্ত্রপাতি এখন প্রান্তিক কৃষকের হাতের নাগালে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। কৃষিকে যান্ত্রিকীকরণ কর্মসূচি জোরদার করা হচ্ছে। এবারের বাজেটে কৃষি খাতে মোট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 46,821 কোটি টাকা, যা গত বছর ছিল 45,789 কোটি টাকা। ফলে বরাদ্দ বাড়লেও ভর্তুকি ও প্রণোদনার পরিমাণ গত বছরের তুলনায় বেড়েছে মাত্র 1%। এ নিয়েই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে খোদ কৃষকদের মাঝে। কৃষকের এখন কিন্তু পাওয়ার টিলার দরকার, চাষাবাদের জন্য খুব জটিলতা হইতেছে। এরপরে হারভেস্টার আছে, এটা যদি একটা এলাকায় একটা হয় তাহলে তো অনেক হয়, যথেষ্ট হয়, এটাও প্রয়োজন। কৃষিখাতে যে সরকার যে বাজেটগুলো দিতেছে, আমি মনে করি যে এই বাজেটগুলা আরো বাড়ায় দেওয়া উচিত, কারণ কৃষিখাত যতক্ষণ মধ্যে না আগাইবো ততক্ষণ পর্যন্ত আসলে দেশ আগাইতো না। বাজেটে যে বাজেটটা দিছে এটা তো সুফল এখনো পাইনি, আমরা ওইটা জানিয়ে নেই, আমরা শুনতেছি। এই যেমন পেট্রোলের দাম বাড়াই দিয়েছে, আমাদের তো ফসলের দাম বাড়াইতেছে না। কৃষি অর্থনীতিবিদদের মতে বৈশ্বিক বাজার ও মূল্যস্ফীতির তুলনায় এবার ভর্তুকির পরিমাণ খুব বেশি বৃদ্ধি না পাওয়ায় তা সরাসরি প্রভাব ফেলতে পারে মাঠ পর্যায়ের উৎপাদন খরচে। আমরা যদি খাদ্য মূল্যস্ফীতি হ্রাস করতে চাই এবং আমরা যদি বিদেশের উপর যে নির্ভরতা খাদ্য আমদানির জন্য সেটা যদি হ্রাস করতে চাই, তাহলে উৎপাদন বাড়াতে হবে।
এবং অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর জন্য অবশ্যই আমাদের কৃষি বাজেট বাড়ানো দরকার, কৃষিতে যে ভর্তুকি দেওয়া হয় সেটা বাড়ানো দরকার। আগামী অর্থবছরে কৃষি খাতে যে পরিমাণে আধুনিকায়ন করার সুযোগ রয়েছে তা নিঃসন্দেহে ইতিবাচক। তবে মনে রাখতে হবে এই খাতের কোনো কিছু যেন মধ্যস্বত্বভোগীর পকেটে না গিয়ে সরাসরি কৃষকের হাতে পৌঁছায়, তবেই হবে এই বাজেট কৃষি বান্ধব। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব বিকল্প পণ্য তৈরি করছেন মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম। রবিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সাজ্জাদুল ইসলাম। এ সময় তিনি জৈব বর্জ্যকে কাজে লাগিয়ে তৈরি করা বিভিন্ন উদ্ভাবনী পণ্যের ধারণা ও কার্যক্রম তুলে ধরেন। তরুণ এই উদ্ভাবক জানান, পচে যাওয়া ও ফেলে দেয়া সবজি থেকে বিকল্প পলিথিন তৈরির কাজ করছেন তিনি। পাশাপাশি কলা গাছ ব্যবহার করে নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহারযোগ্য ঢেউটিন, টাইলস এবং বোর্ড উৎপাদনের প্রযুক্তিও উদ্ভাবন করেছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তার প্রশংসা করেন। ছাত্র শিবিরের এক নিখোঁজ নেতাকে উদ্ধার, ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগ এবং পরবর্তী সময় তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে জাতীয় সংসদে বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী এই বিবৃতি দেন। পরে বিবৃতির কাউন্টার দিতে সংসদে দাঁড়িয়ে যান বিরোধী দলীয় উপনেতা সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের। এক পর্যায়ে ডেপুটি স্পিকার রুলিং দিলে সংসদে তীব্র হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিরোধী দলীয় উপনেতা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী একটি দলকে দায়ী করার জন্য বিতর্কিত এই বিষয়টি সংসদে উত্থাপন করেছেন। পরে ডেপুটি স্পিকার কায়সার কামালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ডেপুটি স্পিকার রুলিং দিয়ে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। দলকে এইভাবে পার্লামেন্টে দায়ী করবে, বানোয়াট কথা বলবে এবং ষড়যন্ত্র করবে, এটা তো কোনো পার্লামেন্টে মেনে নেওয়া যায় না। আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এটা উইথড্র করা উচিত, অথবা আপনি এটাকে এক্সপ্যান্ড করা উচিত। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনি দয়া করে বসুন, সবাই বসুন। এদিকে যারা আছেন আপনারাও বসুন, বসুন। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব, যদি সংসদীয় রীতিনীতির বাইরে কিছু হয়ে থাকে সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা কোনো বিতর্কে যেতে চাচ্ছি না, প্লিজ বসেন। বিরোধী দলের নারী সদস্যদের পোশাক ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে অমার্জনীয়, অপরাধ ও বর্ণবাদী আচরণ হিসেবে আখ্যা দিয়ে প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নারী সংসদ সদস্যরা। রবিবার সংসদে বাজেট অধিবেশনের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তারা। কোনো নারী সে পর্দা না করে, সে যদি অন্য কোনো পোশাকে কমফোর্ট ফিল করে, সেখানে কিন্তু সংবিধান আমাদেরকে যতক্ষণ পর্যন্ত তিনি রাষ্ট্রের কোনো আইন ভঙ্গ না করে ততক্ষণ পর্যন্ত তাকে নিয়ে কটাক্ষ করার অধিকার সংবিধান আমাদেরকে দেয় নাই। যেই নারী হিজাব পরে আমরা তারও প্রতিনিধিত্ব করতেছি, যেই নারী হিজাব পরে না তারও প্রতিনিধিত্ব করতেছি। আমরা মনিরুল হক চৌধুরীর কাছে চাচ্ছি উনি এটা নিয়ে দুঃখ প্রকাশ করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন। আমাদের যে পোশাক সেটা আমাদের বিশ্বাসের অংশ, সেটাকে আমাদেরকে ধারণ করতে হবে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই কথাটি তিনি বলার সাথে সাথে সরকারি দলের নারী সদস্যরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন, এটা আমাদের খুবই দৃষ্টিকটু লেগেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমান আরও 10 বছর বেঁচে থাকলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে হত্যাকারী হিসেবে উপস্থাপন করেছিল। মির্জা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এবং তার নেতৃত্বে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। একটি চলমান রাজনৈতিক সংগ্রাম যখন আমি তো প্রধানমন্ত্রীর মধ্যে তার ছায়া দেখতে পাই, তার প্রতিচ্ছবি দেখতে পাই। উনিও কিন্তু একইভাবে কাজ করছেন, দিনরাত কাজ করার চেষ্টা করছেন। উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম, কীভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করব যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে। নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান।
আমরা আপনাদের সঙ্গে আছি, আগেও ছিলাম, এখনও আছি। রাস্তায় যেমন একসাথে দাঁড়িয়ে মিছিল করেছি, এখনও দরকার হলে প্রয়োজনে আমরা এই ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে পেপার বুক প্রস্তুত করার জন্য নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এছাড়া আসিয়া ধর্ষণ ও হত্যা মামলারও অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করা হয়। ঘটনার পর দেশজুড়ে বিচারের দাবি জোরালো হয়। এমন প্রেক্ষাপটে মামলাটির তদন্ত ও বিচার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় গত 7 জুন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল রায় দেয়। রায়ে প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। পরে তাদের কারাগারের কন্ডেম সেলে স্থানান্তর করা হয়। গত বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল করেন 2 আসামি। রবিবার বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে গঠিত বেঞ্চের কার্যতালিকায় মামলাটি আসে। আদালত আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করে। এ সময় শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল। পরে তিনি জানান, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিল শুনানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রপক্ষ। জেল আপিল মঞ্জুরির আবেদনপত্র অনুমোদন করেছেন এবং আমি আদালতকেও বিনয়ের সঙ্গে বলেছি যে রামিসা হত্যা মামলার পেপার বুক তৈরি করে মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির যে প্রস্তুতি, সেটি সম্পন্ন দ্রুততর হবে যদি আজকের মধ্যেই আপনারা এই আদেশটি যদি স্বাক্ষর করে যদি সংশ্লিষ্ট সেকশনে পাঠিয়ে দেন। আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। একই দিন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি AKM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চে শিশু আসিয়া সহ 20টি মামলা কার্যতালিকায় আসে। এ সময় আসামিদের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। আমি আদালতকে গিয়ে আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আদালতকে জানিয়েছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলো শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। মামলা যতগুলো মামলা আছে আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। কিছু কিছু ঘটনা, কিছু কিছু অপরাধ সমাজে এমনভাবে সংগঠিত হয় এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী এই সমস্ত অপরাধের যদি আমরা সুষ্ঠু বিচার করতে পারি এবং বিচারের রায় যদি কার্যকর করতে পারি, তাহলে সমাজে এর একটা সুফল বয়ে আনে। এর আগে অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতনের চাঞ্চল্যকর মামলাগুলো নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের অবসানে একটি শান্তি চুক্তি আজ রবিবারই স্বাক্ষরিত হবে বলে দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অন্যদিকে ইরান বলছে কয়েকদিনের মধ্যে চুক্তিটি হতে পারে। ফলে চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে সংশয় দেখা দিয়েছে। এদিকে যুদ্ধবন্ধে তেহরান, ওয়াশিংটন যখন সমঝোতা চুক্তির চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখন এই চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ শুরু হয়েছে ইরানে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন সহকর্মী ইশরাত সুমা ও সাইফুর রহমান শিশির। ইরান এবং যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও অনেকবার তিনি এই দাবি করেছেন, কিন্তু বাস্তবতা এবং ইরানের অবস্থান দেখা গেছে ভিন্ন, যার কারণে এই শান্তি চুক্তি নিয়ে জটিল অবস্থা তৈরি হয়েছে। শান্তি চুক্তির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব সহকর্মী সাইফুর রহমান শিশিরের সাথে। শিশির, আমরা দেখছি যে ট্রাম্প বারবার বলছেন চুক্তি চূড়ান্ত হয়ে যাচ্ছে, কিন্তু ইরানের অবস্থান এবং ইরানের মন্তব্য ভিন্ন। এখনকার পরিস্থিতি কি আমাদের জানান? ধন্যবাদ আপনাকে। আসলে এর আগের প্রত্যেকবারই একই অবস্থা হয়েছে। ট্রাম্প বলেছে যে একদম চুক্তি হয়ে গেছে, কালকেই স্বাক্ষর হবে অথবা এই সপ্তাহে স্বাক্ষর হবে, কিন্তু ইরানের পক্ষ থেকে সেটি বারবারই প্রত্যাখ্যান করা হয়েছে। তবে এবারের বিষয়টা একটু হলেও ভিন্ন এই জন্য আপনি দেখবেন যে যেমন ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি কিন্তু বলেছেন যে হ্যাঁ, আমরা এত কাছাকাছি এর আগে কখনো আসিনি চুক্তি নিয়ে। এর একটা ইতিবাচক ব্যাপার। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার সংযুক্ত আরব আমিরাত, তাদের ওখানে তাদের যে বিভিন্ন ব্যাংকে ইরানের যে অর্থ ছিল সেটি তারা ছাড় দেওয়ার ব্যাপারে রাজি হয়েছে। এবং গতকাল যে গণমাধ্যমে একটি খবর এসেছে যে সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে প্রায় $300 কোটি মতন তারা হস্তান্তর করেছে, পরিশোধ করেছে। এটিও একটি ইতিবাচক ব্যাপার। একটি মজার তথ্য আপনাকে দেই, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র বলেছে যে $2400 কোটি তারা ছাড় দেওয়ার জন্য ট্রাম্প, এটা আজকের খবর, আজকে বলেছে যে তারাও
ছাড় দেওয়ার জন্য রাজি হয়েছে। আমরা আগেও দেখেছি কিন্তু যে ট্রাম্প তার অবস্থানে অনড়, ইরান তার অবস্থানে অনড়, কোন পক্ষই কোনো পক্ষকে আসলে ছাড় দিতে রাজি না। তো এবার আসলে কে কিরকম ছাড় দিচ্ছে, কেউ কি মানে কোন পক্ষ কি কিছু বলেছে? এবার কিছু ছাড় দেওয়ার, এই যে আমরা ছাড় দেওয়ার কিছু ব্যাপার তো দেখলামই, যে অর্থ যেটা ছিল তাদের জব্দ করা অর্থ, সেটি তারা ছেড়েছে, অলরেডি ছাড়া শুরু হয়েছে। এখানে একটি ব্যাপার দেখা যাচ্ছে। আরেকটি হচ্ছে হরমুজ প্রণালীতে যে ইরানের যে মাইন পুঁতে রাখা ছিল সেইটি অপসারণ করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এবং আজকে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আজকে কাতারের একটা নেগোসিয়েটর একটা দল, তারাও হচ্ছে যে তেহরানে গিয়েছে যে এই যে সমঝোতা স্মারক যেটি স্বাক্ষরিত হবে তার ভাষা কীরকম হবে সেটি নির্ধারণ করার জন্য। আমরা দেখেছি যে ইরান কিন্তু বারবার চুক্তির মধ্যে বলেছিল লেবানন এবং গাজায় কোনো হামলা করা যাবে না। এ বিষয়ে যুক্তরাষ্ট্র কি বলছে এবং ইরানের এই যে প্রস্তাব, এটা কি ইসরায়েল মেনে নিয়েছে কিনা? এই জায়গাটিতে আসলে আজকে এই যখন এইটি নিয়ে কথা হচ্ছে তখনও নেতানিয়াহু বলেছে যে আসলে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তি তার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ তারা কিন্তু ওই জায়গাটির যে একটি অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তা কিন্তু সেরকমই রয়ে গেছে। লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার হয়তো হবে না, যেহেতু ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা এই চুক্তির সাথে নেই। এটি শুধুই মাত্র তেহরান এবং ওয়াশিংটনের চুক্তি। সুতরাং ওই যে অনিশ্চয়তাগুলো ছিল লেবাননে কিংবা গাজায়, সেগুলো সেরকমই হয়তো থেকে যাবে। ট্রাম্প বলছেন আজ রাতেই অর্থাৎ রবিবার দিনই চুক্তি হবে, কিন্তু ইরান বলছে ভিন্ন কথা, যে কোনো দিন চুক্তি হতে পারে। অর্থাৎ দুই পক্ষের দুই রকম তথ্য এবং চুক্তি নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। দেখার বিষয় যে আসলে ভবিষ্যৎ কি রয়েছে এই চুক্তির জন্য। এবারে ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ঘিরে ফুটবল প্রেমীদের উন্মাদনা, কিংবা ছাদ জুড়ে বিশাল সব পতাকা ওড়ানো, প্রিয় দলের জার্সি পরে মিছিল, আর কে জিতবে এবারে ট্রফি, নানান সব জমজমাট কথা উঠে এসেছে আজকের জনতার কথায়। বাংলাদেশ বিশ্বকাপ না খেললেও ফুটবল নিয়ে বাংলাদেশের যে উন্মাদনা তা বিশ্বজোড়া। আর্জেন্টিনা নাকি ব্রাজিল, কারা জিতবে এবার, এই নিয়ে চলছে জমজমাট তর্ক আর পতাকার লড়াই। মাঠের লড়াই হাজার মাইল দূরে হলেও ট্রফি জয়ের যে উন্মাদনায় ভাসছে বাংলাদেশ, আজকের জনতার কথাই শুনবো কি বলছেন তারা। করে ছোট থেকে আর্জেন্টিনা সাপোর্ট করে সবাই, মানে আমাদের ফ্যামিলির সবাই আর্জেন্টিনা সাপোর্ট। দলের দেখে না, আমি হচ্ছে জাস্ট নেইমারের খেলা দেখে ব্রাজিলের প্রেমে পড়ে গেছি। ইনশাআল্লাহ আর্জেন্টিনা জিতবে। হ্যাঁ, আমার প্রিয় দল ব্রাজিল। আমি ছোটকাল থেকে ব্রাজিল সাপোর্ট করে আসি, এই জন্য আমি ব্রাজিলের পতাকা খুব পছন্দ করি। গতবারে চ্যাম্পিয়ন দল এবং ব্রাজিলও ভালো টিম, খারাপ না, ভালোই। আশা করবো যে ওরাও ভালো খেলে আমাদের সাথে সেমিফাইনাল বা ফাইনালে যাবে, এটাই আশা করি। মানে এবার যেহেতু নেইমার লাস্ট বিশ্বকাপ, তো আমরা চাবো যে নেইমারই নেই, কারণ ও তো কোনো আর কি মানে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ পাই নাই। তো এবার লাস্ট যেহেতু আমরা চাচ্ছি যে নেইমার কিছু একটা ভালো কিছু হোক। ব্রাজিল তো মনে করেন না কালকে ঠকে যেমন তো ছিল, কালকে মনে করেন না 22-এর কারণে কোনো রকমে জিতে গেছে। আমি হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করবো আর কি, যদি ব্রাজিল মানে এইবার আমাকে হতাশ করে তারপর চেঞ্জ করে ফেলবো। মন থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি। কি মনে হয় কোন দল জিতবে এবার? এবার তো খুব আশাবাদী, গেছে এবার তো আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এবারও খুব আশাবাদী আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব। স্পেন মনে হয়, স্পেনের সম্ভাবনা বেশি। তারপরে ফ্রান্স আছে, দেন আর্জেন্টিনা, তারপরে জার্মানি, দেন ব্রাজিল। আমি হচ্ছে অনেকদিন আর্জেন্টিনা সাপোর্ট করে আসছি এবং হচ্ছে এখন লিগে আর্জেন্টিনা কাপ নিচ্ছে। যেহেতু নেইমার খেলতেছে, নেইমার শেষ বিশ্বকাপ, তো চাইবো যে নেইমারের হাতে একবার ট্রফিটা উঠুক আর কি। মানে ফার্স্ট হাফে মরক্কো বেশি ভালো খেলছে, সেকেন্ড হাফে ব্রাজিল একটু চেষ্টা করছে ভালো খেলার জন্য, কিন্তু এই টিম নিয়ে মনে হয় না ব্রাজিল ভালো কিছু করতে পারবে। আমরা চাই সেই সংস্কৃতিটা যেন আমাদের বাংলাদেশের মধ্যে সবার মধ্যে থাকে, যে ওয়ার্ল্ড কাপ আসলে আমরা সবাই যার যার দলকে সাপোর্ট করি। হয়তো একদিন আমরা বাংলাদেশকে সাপোর্ট করবো, আমরা দেখতে চাই ফিফা ওয়ার্ল্ড কাপ। আর এই ছিল দীপ্ত সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।